অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৪৭। পায়ের ব্যান্ডেজ দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রুম, পা, ব্যান্ডেজ, আশপাশের কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে। আলোধারীর ভিডে হলদে বাতির টিমটিমে আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে ১০৩ ডিগ্রি ফারেনহাইট। মাঝে মধ্যেই কাঁপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে। চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেসব গায়ে লাগছিল না অন্তুর। সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল এটুকু মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল। অন্তত পানি নিয়ে যায়নি। সে সামনে বসে পড়েছিল আস্তে করে। দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখের সেই কাতর আতঙ্কিত চাহনি। অন্তুর শরীরটা নেতিয়ে পড়তে চায়। জিজ্ঞেস করতে জিংবা সরে না, তোমরা কারা? এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নাড়ে সায় দেয়। অন্তু আবার চুপ। সে এ বাড়িতে এসেছে মাস কয়েক হল। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরল, সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আশায়ও দেখেছে ওদের। সেদিন এদের ধরে আনা হয়েছে। ঢাকা থেকে ফিরে। রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন কাদের কান্নার আওয়াজ অল্পস্বল্প উপরতলায় যেত? এদের আগেও আরও আনা হয়েছিল। আজ প্রায় ২ সপ্তাহ যাবৎ জহামজার পায়ের সুতো ছিঁড়েছে। রাতদিনের ঠিক নেই, ছুটছে ওরা। অন্তু উঠে দাঁড়াতে চায়। পা টলছে, অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে এসেছে পাটা। শক্তি নেই চলার। চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞেস করে, তোমরা কারা? বয়স ১৫-র মতো একটা ছেলে। দৃষ্টি অস্তমিত তবু দৃঢ় স্বরে জানায়, শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পাড়ার? কোরআন কয় পাড়া? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্তু। চোখে ভয় নেই আর সবার মতো। সেই যেন সবার জন্যই চিন্তিত। অন্তু বলে, ৩০ পাড়া। আমি সেই ৩০ পাড়া কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানুক না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে। কিন্তু আমাদের মারলে আমাদের আমিররা দুর্বল হয়ে পড়বে। তারা দুর্বল হচ্ছে না? কারাগারে পুড়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়। ট্রাক ভরে তুলে নিয়ে যায় যে গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে। দুর্বল হয় না আবার? এত কিছু করছে, কি বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়িগোফের রেখা দেখা দিয়েছে, তবু মুখটা কচি। সেই কচি মুখে এতসব ভারী কথা। ধর্মবিশ্বাসের শক্তি? সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি? অন্তু ভাবে, সবাই তো ভালো হয় না। টুপিদারি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফেজও সব ভালো না। কিন্তু বাকিগুলো? অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে ১০০তে কয়টা ভালো আছে? বর্বর, মূর্খ, অসভ্য, জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি ৯০ জনকেও খারাপ ধরা হলো, বাকি ১০টা? এরা কি ১০ জনও নৈতিকতা জানে না? যত যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেইনি, তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে দিল শয়চারারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধমুক্ত করে ফেলছে ওরা। তাহলে দেশে যা সব ঘটছে তা এদের মরাত্মারা উঠে এসে করছে। বাকিরা বেহেশতের দূত হবে। তাই পলাশরা কারা? রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়? অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায়। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞেস করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তু এ কথার কি জবাব দেবে? জিজ্ঞেস করে, এসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়?
মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যাই, খবর আসে কারা জেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে। তারপরের পালা না হয় আমাদের। ভয় করে লাভ কি? সবাইকে এখানেই আনা হয়েছিল। এরা ছাড়া আর কি লোক নাই? কত লোক ওদের? সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচার? মানুষের দীর্ঘশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার, কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়েছিল। এখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকায়। দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের মুখে দিকে। চোখের দৃষ্টিনত, মুখটা গম্ভীর। তার জুব্বার প্রান্ত ছেঁড়া, ঝুলছিল। তা টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেয়া থেকে বাধা দিলে বলে, আমি তো ছোট, আপনার কিছু হবে না। বেঁধে দিই। রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন এসেছেন জানি না। আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে। পানি আনেননি? অন্তুর বুকে শুল বিধল বোধ হয়। পানি আনেননি, বাক্যটা ফলার মতো বেঁধে বুকে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা, ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাই তো তুমি আমার। হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। খুঁডিয়ে খুঁডিয়ে বড়ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্নভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হায় হায় করতে এগিয়ে আসে। কি করছেন আরমিন? পাগল হয়ে গেছেন? ওদের একবেলার বেশি পানি বা খাবার দেবার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা স্বামীদেবের? তা নাই থাকতে পারে, আপনিও প্রতিভক্তা নেউটা মেয়ে হতে পারেন। কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা, আর স্বামীর অবাধ্য, অভিশপ্তা একজন স্ত্রী। আমার এসব মানার কথা নয়। আপনি বুঝতে পারছেন না। প্লিজ, এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। যদি আজ বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়ব না। আর আমার বিশ্বাস, সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় একগাদা বিস্কুট, কেক ইত্যাদি খাবারদাবার এনে রাখে ঘরে। অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে নিচতলায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চাই। বুক চৌচির পিপাসায়। অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই। তবু সম্ভব নয়, ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালায়। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড়ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট। নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসকসে ঢালাই মেঝে হোলগ্রাউন্ডটাতে। তাতে পায়ের চামড়া খসে আসছিল যেন। এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকায় অন্ধকারের সমুদ্র ঢেউ খেলছে। রাত শেষের দিকে। দুর্গের মতো দরজা জানলাবিহীন কুটুরি। টর্চের আলো সামনের দিকে শুরু হয়ে পড়ছিল, তাতে আরও গা ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায় অন্তু। থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে। তার সাথে পা মিলিয়ে। চোখ বুজে শরীরের শিরশিরানি অনুভব করল। পেছন ফিরে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ। ভয় পাবেন না। অন্তু আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে। বলে, তোমাদের কোনো পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাতে কি? শুনি। চোখে পটি বাঁধা ছিল। মুখে কাপড় গোজা ছিল। গভীর রাতে আনা হয়েছিল এটুকু আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন আজ বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ, জবাব দিল না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো ফ্লোরটা। এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো, কেসে ভরা। উটকো গন্ধে নিঃশ্বাস নেয়া দেয়। একটুও পা দেবার জায়গা নেই মেঝের কোথাও। আব্দুল আহাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ ভৌতিক ঠেকছিল নিস্তব্ধবদ্ধতায় অন্তুর কাছে। এত মদ! এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল, এখানে রাখা আছে। টর্চের আলো শুরু হয়ে পড়ে। সেভাবেই অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ শুধায়, কি? অন্তু মেঝেতে রাস্তা খোঁজে।
মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণায় দরজা একটা। লোহার দরজা। অন্তু নিঃশব্দে কেস সরাতে চায়। ঠুকঠাক শব্দ তবু হচ্ছিল। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে। ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমীয় সূর্যের মতো জ্বলজ্বল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোতে গুমটে মারা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হল। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তুন্দুরিগুলো যেমন আগ্নেয়গিরির লাভার মতো জ্বলে, ঠিক তেমন তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসছে। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা, একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তু শরীরটার ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি, সে দেখত এই নারকীয় পরিবেশ। অন্তু বাখারা হয়ে চেয়ে থাকে। সে টেরই পেয়েছিল না, ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে, এইসব লেওয়াজের কারণেই কি পলাশ ও হামজাজয় একে অপরের দলকে এত সমীহ করে চলে। গাঁট কারবার বন্ধন। এজন্য যত যাই হোক, যেমন আগুনই দপ দপ করে জ্বলে উঠুক, মোটেই তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাদ, রাজনীতিবিদ, শয়চারার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন, সেই আগুনের আজ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘোরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখমুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাইবুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকল। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে, ফ্রেঞ্চকাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায়। ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি? জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, সুর করে গাইল শেষটুকু। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল। এত জোরে ঘর কাঁপিয়ে হেসে ওঠে হো হো করে, অন্তু চোখ খুলে তাকাল। হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমরা নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না, হ্যাঁ? শালা যা ভাবব তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবাত ঘটে যায়, খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুড়ে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে। কপালে ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তোহ ঘরওয়ালি। অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গা পা রেখে। অন্তু চোখ খোলে না। মাথায় হাত বুলিয়ে দেয়, অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এত জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছ? অন্তুর চোখের কোণা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে, জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাত খণ্ডে। কতখানি কেটেছে? ওদের ক্যান ধরে এনেছেন, তিরতির করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাজা কোলে করে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো স্খনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজাকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আডাআডি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, ডাক্তার আনব? এসেছিল। কি বলেছে? ওষুধ দে নাই? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢালল জয়। জ্বর খানিক নামল কিনা বোঝা গেল না। তবে কপাল ও মাথাটা ঠান্ডা হল। লুঙ্গির উপর গলায় এক লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কি সব হোটেলের খাবার কিনে আনে। অন্তুকে খাওয়াতে চায়। সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়।
সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। সারারাত অচেতন ঘুমালো অন্তু। তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘণ্টার পর ঘণ্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটা। তেজি মুখখানা একদম কুঁচকে গেছে। শেষরাতের দিকে নিচতলার বড়ঘরে যায় একবার। সব ঠিকঠাক। খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে। জ্বর হাসল তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল মাথাটা গরম হল। সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি। মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনে না। হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভোদকা ইত্যাদি মাফিক সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকেতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়ার স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। আমির সাদা লুঙ্গির কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিচ্ছু বলবে না, তাকাবেও না। তবু জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিনে, আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়স্র হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারদিকটা। একটাবারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকাল না। তার রুচি ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে, তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে তাদের আবার দেখার কি আছে? সস্তা দেহ, সস্তা মেয়েলোক। এইসব ধারণায় বিশ্বাসী আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যেই হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা। অথচ শখ মিটলেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্য ওর কাছে কোনো মেয়ে যেতে চাইত না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত করা নিষেধ হল তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষে যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়েলোকের বেহাজাপনা আর ঢঙে জয়ের গা জ্বলুনি রোগ আছে। সে নিজে যা করবে সেটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসিমজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞেস করল, কেউ এসেছিল তোদের কাছে? এক মাগি আইছিল, কেডা জানি। দেখা গেল আমারে সকলরে। আর রেহাই হল না। জয় ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চিপে ধরল দুই আঙুলে, আমার বুসে। তোদের মতো স্লাট না। বলকে ছিল, বল বল বল। আমার বউ ওটা। কথা বল, শালি খানকির চেংড়ি। বলকে ছিল যেন। স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হল মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজাল। দুটো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে, রাজধানীতে। বড়ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পাছে রেগে যাবে। জয়কে দুর্বল ভাববে, বুয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বুকে লাই দেয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড়ঘর থেকে ফেরার পর। হাতমুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতেই দেখল তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখল। খিদে নেই খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে, তরু খালি করত না, এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল, এতদিনে লাইনে এসেছে। চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভার লাগছে খুব। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে। ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসল। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের উপর গাহাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকল অন্তুর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয়, অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না।
জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তুর চরিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। তাকিয়েই রইল। চোখ ফেরাতে ইচ্ছে করে না। মুচকি হাসে সে। তার বহুত বিদ্যাভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বুখান তোর সুন্দরী হই বলো ছেডা। মিথ্যা বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্যও কাডাক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে অন্তুর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগল জয়ের গায়ে, যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করল বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে। গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বুয়ের। মাঝে মধ্যেই যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছে করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হলেই লান্ত, এইসব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেয়া হয়। জয়ের সে অভ্যাস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়।